আজকে মনে হয় একটু সরাসরি বলি, হ্যাঁ? একটু কিছু কষ্টের কথা। আপনাদের মামুনুল হক সাহেব যখন বক্তব্য দেন, উনার আশপাশের লোকজন স্টেজ থেকে পড়ে যাওয়ার অবস্থা হয়ে যায়। হ্যাঁ? যেই ধমক উনি দেন। জেলখানায় ছিলেন, জেলখানায় কেন গিয়েছিলেন সেটাও আমরা জানি। আপনি সারা দেশে মোদি বিরোধী আন্দোলনের লোকজনকে আপনি রাস্তায় নামায় দিলেন। এরপরে আপনি গার্লফ্রেন্ড নাকি বউ নিয়ে আপনি ইয়েতে গেলেন, রিসোর্টে গেলেন। তো আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল, আপনি তখন এমন পরিস্থিতিতে আপনি ইয়েতে গিয়েছিলেন, মানে রিসোর্টে স্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন। একান্তে সময় কাটাতে গিয়েছিলেন। তো এই যে উনি ওই সময় গিয়ে তারপরে ধরা-টরা খেলেন, তারপরে জেলখানায় যাওয়ার পরে যেই মানুষগুলো কেন বললাম জানেন? কথাগুলো কেন বলছি? কারণ ওই জেলখানার মানুষগুলোর পরিবারের সাথে নানানভাবে আমি কিন্তু সম্পৃক্ত। যারা উনাকে নিজের আপনি নিজে জেলে ছিলেন, আপনি জানেন সেখানে পানির স্বল্পতা, গোসল করার, উজু করার জন্য অ্যা পানি পাওয়া যায় না। অনেকের গোসলের পানি ২-৩ জনের পানি উনাকে দিয়ে দিয়েছেন। বাড়ির থেকে একটু খাবার গিয়েছে, সেই খাবার হুজুরকে দিয়েছেন। এই মামুনুল হক বের হয়ে কারোর কথা মনে রাখে নাই। যদি মনে রাখতো আপনাদের এই আলেমরা যদি আপনারা যারা জেল থেকে বের হয়ে এখন বাইরে আছেন, হেলিকপ্টারে চড়ে বিভিন্ন জায়গায় মানুষকে বুঝাইতে যান, আপনারা যদি মনে রাখতেন আজকে এই লোকগুলোর জেলখানায় থাকতে হইতো না। আপনারা যদি বলেন 99% এই দেশের আলেমরা তাদের অতীত ভুলে গিয়েছে। এখন সবাই আছে, কে কোন দলের সাথে মিশবে, কোন দল থেকে কয়টা আসন নিবে, এইটা নিয়ে নানান ধরনের ব্যস্ততার ভিতরে আছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে, ছালা আবারও সবাই হারাবেন। এই দেশে জুমার খুতবা দিতে পারেন নাই। একটু মনে রাইখেন। তো ভাই আমি যে পরিমাণে তদবির এইটার জন্য করেছি, এই তদবির যদি আমি অন্য কিছুর জন্য করতাম এতদিনে অন্তত ৫০ কোটি টাকার মালিক থাকতাম। রাষ্ট্রের যেই পর্যায়ের মানুষের সাথে কথা বলিয়ে দিয়েছে আপনাদের বিভিন্ন জনকে, বিভিন্ন জনের জামিনের ব্যাপারে। অনেকের জামিন হইতো না। আমি ইলিয়াস হোসাইন সেখানে ইন্টারফেয়ার না করলে জামিন হইতো না। করানো হয়েছে, জামিন হয়েছে। কোন বলেন আপনারা জানেন, বলেন কারো কাছ থেকে কোন টাকা পয়সা নিয়েছি, চেয়েছি? পকেট থেকে দিয়েছি আমি। নুরুল ভাইকে জিজ্ঞেস করেন, আমার পকেট থেকে লক্ষ টাকা দিয়েছি আমি। আমি গরিব মানুষ। আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে চেষ্টা করেছি। এগুলি অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বলিও নাই, বলার বিষয়ও না। কিন্তু এই দেশের আলেম সমাজের দায়িত্বটা কি? আপনাদের কারণে সেই মানুষগুলো এখনো পর্যন্ত জ্বলে। মানে জেলখানায় আছে। বিশ্বাস করেন যদি ভুলে যেতে পারতাম, এগুলো নিয়ে যদি খারাপ না লাগতো, আপনারা কেউ যদি এ এই মানে না করতেন, তাইলে এই এগুলিতে যাইতাম না। এখন খারাপ লাগে, আমার খারাপ লাগে। এখন কি করব? অনেক মানুষ এই যে আপনারা ৩ জন দাড়ি টুপিওয়ালা মানুষ আছেন না? আমি যেখানে বসে আছি, এখানে বসে আপনাদেরকে নিয়ে কথা বলতেও অনেকে না করেন। ভাই আলেমদেরকে আপনি আপনার YouTube চ্যানেলে আইনা খায়া ফেলবে। আরে ভাই আমি দুনিয়ায় ১ সেকেন্ড বাঁচতে পারব না আল্লাহ না চাইলে। কত এসব বিপদ আল্লাহ কত বিপদ দিয়েছেন, আল্লাহ সেটা কাটিয়ে দিয়েছেন। এগুলো নিয়ে কেয়ারও করি না। কিন্তু কথা হইলো যে আপনি আলেম, আপনার আরেকজন আলেম সহকর্মীকে আপনি সহযোদ্ধাকে আপনি জেলখানায় রেখে আসলেন। আপনার ইচ্ছা করেন ওই মানুষটা জেল থেকে বের হোক। যদি সত্যি হয় আমি যেকোনো জঙ্গিবাদের বিরুদ্ধে। কেউ যদি আসলেই জঙ্গি হয়ে থাকে তারে বিচার করেন। এই যে নুরুল ইসলাম ভাই কথাগুলো বলল, ভাই নতি হারিয়ে গিয়েছে সেজন্য সে জেলে। এই যে ফেনীর ঘটনা, এখন জানে যে ফেনীর ঘটনাটা এখন কোর্টে উঠলেই সেটা হয়ে যাবে। প্রতিটা ঘটনায় ম্যানুয়ালি অ্যাটর্নি জেনারেলকে বলা লাগে, উনাকে বলা লাগে, উনাকে কেন বলা লাগবে কেন রে ভাই? আপনি সেই মানুষগুলির রক্তের উপর দাঁড়িয়ে তারপরে আজকে আপনি এই চেয়ারে বসেছেন। জীবনে কোনদিন আপনি আইন উপদেষ্টা হইতে পারতেন। জীবনে আপনি জাজ হইতে পারতেন। যেই জায়গায় আপনারা আছেন, ভুলে গেলেন। তো এইজন্য খারাপ লাগে ভাই। কিছু এই যে আমি যখন মানে আসিফ নজরুলকে নিয়ে যখন কথা বলি, এমনিতেই তো আসিফ নজরুলের বিরুদ্ধে যাই নাই। ভাই ৫ তারিখের পর থেকে বারবার তাকে বলা হয়েছে যে, "স্যার আপনি এই লোকগুলিরে ছেড়ে দেন।" আরে যেই কন্ডিশনে বলেন, যে ভাই বললেন, "যেকোনো কন্ডিশনে পাসপোর্ট রাখবেন, দেশে যাইতে পারবে না, এই জেলা থেকে ওই জেলায় যাইতে পারবে না, এই হাসপাতালে ভর্তি হইতে পারবে না, যেই কন্ডিশন আপনার ইচ্ছা হয়, এই কন্ডিশন দিয়ে আপনি জামিন দেন তারে। কোন সমস্যা নাই। মুচলেকা লাগবে, কারোরে আপনি আটক রেখে করবেন, সমস্যা নাই করেন। যেকোনো পদ্ধতিতে জামিন দেন।" মামলাই উঠায় না, জামিন তো বহু দূরের কথা। এইভাবে চলছে এই দেশ। আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম যে এই দেশটা ভালো কিছু হবে। এই দেশের শেখ হাসিনা পুরো বাংলাদেশটাকে যেভাবে ১৫ বছর শাসন করেছে তার মূল অস্ত্র ছিল বাংলাদেশ একটা
জঙ্গিবাদী দেশ, জঙ্গিরা এই দেশ নাকি নিয়ন্ত্রণ করে। আমরা গেল ১ বছরে কোনো জঙ্গি হামলা এই দেশে দেখি নাই। এখন আর কোনো জঙ্গির উৎপাতও নাই। এমনকি শেখ হাসিনা যেই সময়টাতে ছিল, সেই সময়টাতেও আমরা শুধু বোম, ককটেল এগুলো নিয়ে দেখেছি যে আ আ পুলিশ ধরছে, বিভিন্ন জায়গা থেকে আলেমদেরকে আটক করছেন। কোথাও কোনো হামলার ঘটনা আমরা হতে দেখি নাই। বাংলাদেশ অত্যন্ত লিবারেল একটি কান্ট্রি। এখানে এক্সট্রিমিস্ট তাদের কোনো স্থান নেই এবং এটা কখনো ছিল না। যদি কেউ করতে চায়ও সেটা এই দেশের সরকার সবসময়ই ব্যবস্থা নিয়েছে। আমরা বিএনপির সময়ে দেখেছি। তো তার ধারাবাহিকতায় ইউনূস সরকার আসার পরে আমরা এটার আ অনেক ভালো একটা কিছু স্বপ্ন দেখেছিলাম। ১ বছরে এখনো পর্যন্ত আলেমদেরকে ছাড়া হয়নি। বিশেষ করে সন্ত্রাস দমন আইনে যে মামলাগুলো ছিল, প্রতিটি মামলায় এই সন্ত্রাস দমন আইনটাই শেখ হাসিনা বানিয়েছিল শুধুমাত্র আলেমদেরকে শায়েস্তা করার জন্য। সেই মামলার যেই কয়টা মামলা আছে সব মামলা সেইভাবেই চলছে। একজনকে জামিন দেয়া হয়, জামিন দিলে আবার ফের স্টে অর্ডার দেওয়া হয়। এভাবে তাদেরকে জেলখানার ভেতরে রাখা হচ্ছে। অল্প গুটি কয়েক একদম ঘটনা ৫ তারিখের পরপর কিছু আলেম বের হয়েছে। তারপরে আর তেমন কাউকে বের হতে দেওয়া হয়নি। কোর্ট আদেশ দিচ্ছে, তারপরে ডিজিএফআই নিষেধাজ্ঞা দিচ্ছে। ওইদিকে এটিও এন্টি টেররিজম ইউনিট যেটা আছে, তারপর হচ্ছে সিটিটিসি আছে। এগুলো সব প্রধান জায়গায় বসে আছে। এখনো সেই জঙ্গি বিশেষজ্ঞ নাটক প্রণেতা যারা ছিলেন তারাই এই সংস্থাগুলো চালাচ্ছেন। তো আমরা দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। আমি একজন ভাই, আমার YouTube এর টাকা-টুকা এগুলোর ছাড়া আমার চলে না। আমি একমাত্র YouTube এর টাকা খাই। আর এই দেশে যত YouTube এর আর Facebook এর লোকজন আছে কারোর মনিটাইজেশন ও নাই, কেউ টাকাও ইনকাম করে না। আমি শুধু টাকার জন্য ভাই এইসব করি। তো এ এখন পর্যন্ত নিজেরে মানে সরকারের কাছে আমার কাছে মনে হচ্ছে যে সে আগের মতোই। আমি শত্রু অবস্থাতেই আছি। আমাকে এখনো শত্রু হিসাবেই ধরে নেওয়া হচ্ছে। এর কারণ হইছে আমি যারা এখনো বন্দী আছে তাদেরকে নিয়ে কথা বলি, বিডিআরকে নিয়ে কথা বলি। ওই ফেনীতে ১৬ জনকে আপনি আটকে রেখেছেন সেটা শুনানি দেওয়া হচ্ছে না। আসিফ নজরুল সহ যেসব লোকজনকে এখন আদালতে বসিয়ে দেওয়া হয়েছে তারা নিজের পকেট ভরছেন। কেউ কানাডায়, কেউ ওই দুবাইতে, কেউ তুরস্কে বিভিন্ন জায়গায় টাকা-পয়সা পাঠাচ্ছেন। এইভাবেই চলছে দেশ। সরকারের কাছ থেকে প্রধানত ৩টি বিষয়ে দেশের জনগণের চাওয়া ছিল। একটি হলো জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী আমলে নানা হত্যাকাণ্ডের সঙ্গে, নানা অন্যায় অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের বিচারের অগ্রগতি দৃশ্যমান করা। তারপরে বিগত দিনে বাংলাদেশে চলমান রাজনৈতিক এবং রাষ্ট্রীয় বন্দোবস্তের আমূল সংস্কার সাধন করে একটি গ্রহণযোগ্য একটি সুন্দর সফল নির্বাচনের আয়োজন করা। বাংলাদেশ এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ার পর নির্বাচনের একটি আমেজ গোটা দেশে বিরাজমান। স্বাভাবিকভাবেই এই সময় প্রশ্ন আসছে যে নির্বাচনের আগে যে বিচার দৃশ্যমান হওয়া, বিচারের অগ্রগতি দৃশ্যমান হওয়া এবং সংস্কার হওয়া সেটা কতটুকু সাধিত হলো। আমরা মনে করি যে বিচারের যেই দায়ভার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপর ছিল সেই জায়গা থেকে তারা চেষ্টা করেছে এবং ইতিমধ্যে কিছু মামলায় রায় হয়েছে এবং সেক্ষেত্রে বিগত ফ্যাসিবাদী আমলের যারা প্রতীকী চরিত্র ছিল তাদের অনেকের বিরুদ্ধেই সর্বোচ্চ শাস্তির রায়ও ঘোষিত হয়েছে। কাজে সেই হিসাবে বলা যায় যে বিচার প্রক্রিয়ার যে কাঙ্ক্ষিত আশানুরূপ যে অগ্রগতির প্রত্যাশা ছিল তার কিছুটা বাস্তবায়িত হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হলো সংস্কার কতটুকু হলো। তো আমরা জানি যে সংস্কার বিষয়ে মোটামুটি ঐকমত্য কমিশনের তত্ত্বাবধানে সকল রাজনৈতিক পক্ষগুলোর এবং অন্যান্য স্টেক হোল্ডারদেরকে একীভূত করে বা তাদের সকলকে সমন্বিত করে একটি সংস্কারের রূপরেখা তৈরি করা হয়েছে এবং সেই ভিত্তিতেই জুলাই সনদ প্রণীত হয়েছে। জুলাই সনদে প্রায় সকল রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। এখন জুলাই সনদের পরবর্তী যে আইনি ভিত্তি কার্যক্রম করার লক্ষ্যে তার প্রাথমিক পদক্ষেপ হিসেবে রাষ্ট্রীয় আদেশ জারি করা হয়েছে রাষ্ট্রপতির স্বাক্ষরে। এখন অবশিষ্ট এর চূড়ান্ত আইনি ভিত্তি প্রদান করার জন্য গণভোটের মাধ্যমে এটাকে চূড়ান্ত করা। ইতিমধ্যে আমরা জানি যে জাতীয় নির্বাচনের দিনে
গণভোটের ঘোষণাও প্রদান করেছে সরকার এবং নির্বাচন কমিশন। যদিও দেশপ্রেমিক জনতা এবং আমাদের জুলাই স্পিরিট ধারণকারী প্রতিটি পক্ষের দাবি ছিল যে গণভোটটি স্বতন্ত্রভাবে আলাদাভাবেই সম্পন্ন হোক এবং অনুষ্ঠিত হোক, যাতে গণভোটের তাৎপর্য এবং মাহাত্ম্য কোনোভাবে বিঘ্নিত না হয়। মানুষ যেন গণভোটে স্বতঃস্ফূর্তভাবে গণভোটের তাৎপর্য উপলব্ধি করেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। কিন্তু যাই হোক, আমাদের সেই দাবি গ্রাহ্য করা হয়নি, বরং সংসদ নির্বাচনের সাথে একই দিনে গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। আমরা সেটা মেনে নিয়েই বলতে চাচ্ছি যে যদি গণভোট অনুষ্ঠিত হবে একই দিনে এবং সেখানে হা না ব্যালট থাকবে, এবং যে প্রশ্নগুলোকে সামনে রেখে গণভোট অনুষ্ঠিত হচ্ছে সেখানে হা ব্যালট যদি জয়যুক্ত হয় তাহলে সংস্কারের মৌলিক কিছু চাহিদা পূরণ হবে বলে আমরা মনে করছি। এই জন্য সুস্পষ্টভাবে আমাদের অবস্থান গণভোটে হা ব্যালটের পক্ষে। তো আমরা মনে করি যে হা ব্যালট জয়যুক্ত হওয়ার মধ্য দিয়ে জুলাই সনদের যে আইনি ভিত্তি কার্যকর হবে সেটির মাধ্যমে সংস্কার কিছুটা বাস্তবায়িত হবে ইনশাল্লাহ। একটি রাজনৈতিক এটি একটি মেরুকরণের বিষয়। আমরা জুলাই স্পিরিটকে ধারণ করে জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর করার লক্ষ্য নিয়েই মূলত একটি আন্দোলনের মাঠে আমরা নেমেছিলাম। সে আন্দোলনের সূচনা লগ্নে জুলাই বিপ্লবের অন্যতম নেতৃত্বদানকারী সংগঠন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দায়িত্বশীলরাও একই সঙ্গে আমরা সম্পৃক্ত ছিলাম। পরবর্তীতে বিভিন্ন ভুল বোঝাবুঝির কারণে এনসিপি জোটবদ্ধ বা ঐক্যবদ্ধ সেই আন্দোলন থেকে তারা নিজেদেরকে আলাদা করে নিয়েছে। এখন পরবর্তীতে জাতীয় রাজনীতিকে কেন্দ্র করে সকলের মধ্যে ঐক্যের যে একটি দাবি, গণদাবি রয়েছে, সেই দাবির প্রতি সকল দল মত কারা কিভাবে সেটিকে রেসপন্স করবে, কিভাবে তারা সেটিকে আমলে নেবে, সেটি প্রত্যেক দলের নিজ 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 রাজনৈতিক স্ট্র্যাটেজির বিষয়। তো আমরা মনে করি যে জুলাই সনদ বাস্তবায়ন সহ রাষ্ট্রের ৭২ পরিপন্থী ২৪-এর বিপ্লবের চেতনার আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হলে এই সকল শক্তি এবং পক্ষগুলোর মধ্যে একটি বৃহত্তর সমঝোতা হওয়া জরুরি, এবং সেই সমঝোতার মধ্যে এনসিপি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের থাকবে। সেই জায়গা থেকে আমরা তাদের সাথে ঐক্যবদ্ধভাবে জুলাই সনদ এবং তার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়বার ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আমরা আগ্রহী। সেই বিষয়ে আমাদের মধ্যে বিভিন্ন পরিসরে বিভিন্ন ক্ষেত্রে আলাপ আলোচনা আছে। সময়ই সেগুলোর সব চূড়ান্ত জবাব আমাদের সামনে উপস্থাপন করবে ইনশাল্লাহ। এ পর্যন্ত যাদের সাথে কথা হয়েছে তাদের সকলের পরামর্শ এবং তাদের মতামত হলো এখান থেকে এই সংসদীয় আসন ঢাকা 13 থেকে যেন আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি। সেই হিসাবে আমি ইতিমধ্যে আমার বেশ কিছু কার্যক্রম পরিচালনা করেছি এবং পর্যায়ক্রমে ঢাকা 13 আসন থেকে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হওয়ার চিন্তা করছি এবং সিদ্ধান্ত গ্রহণ করছি। সেই বিষয়ে আমি আশা করি যে ঢাকা 13-র অধিবাসী এবং ভোটার যারা রয়েছেন তারা এই বিষয়ে আরও পরামর্শ এবং সহযোগিতা দিয়ে আমাকে বাধিত করবেন ইনশাল্লাহ। 8টি দল একযোগে আন্দোলনরত ছিল, আন্দোলনরত 8 দল। নির্বাচনের বিষয়ে 8 দলের ঐক্যবদ্ধ কোনো ঘোষণা এখনো পর্যন্ত আসেনি। আমরা আশা করছি যে আন্দোলন যেরকম সমঝোতার ভিত্তিতে হয়েছে, নির্বাচনটির ক্ষেত্রেও 8 দলের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে একটি সমঝোতা হবে। সমঝোতা এবং সমন্বয়ের মাধ্যমেই প্রতি আসনে একজন করে প্রার্থী নির্বাচন করবেন যে কোনো দল থেকে। কাজেই কবে নাগাদ এই প্রার্থী ঘোষণা আসবে, দিন তারিখ ঠিক করে সেটি বলা এখনো সম্ভব নয়। তবে এই বিষয়ে নেতৃবৃন্দের পরস্পরের মধ্যে, দলগুলোর মধ্যে আন্তঃযোগাযোগ চলছে, তারা পারস্পরিক আলোচনা করছেন। আমরা আশা করছি যে বৃহত্তর প্রয়োজনে এবং সর্বাধিক আসনেই এরকম সমঝোতার ভিত্তিতে এক ব্যালট নীতিতে আগামী নির্বাচনে
আন্দোলনরত দলগুলো অংশগ্রহণ করবে। সেক্ষেত্রে আরো কিছু দল যারা এই ৮ দলের পরিধির মধ্যে নেই, তাদেরকেও কিভাবে অন্তর্ভুক্ত করা যায় সেটি চলমান রয়েছে চেষ্টা। আমরা আশা করছি যে বাংলাদেশে আগামীতে একটি অভূতপূর্ব নির্বাচন হবে, যে নির্বাচনে সত্যিকার যারা দেশকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, এই জাতীয় সকল পক্ষগুলো নিজেদের মধ্যে ন্যূনতম সমঝোতার ভিত্তিতে তারা একটি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সুসম্পন্ন করবে।